আমাদের এই স্লাইডের টপিকটা ক্যাপাসিট্যান্স অফ 3 কোর কেবল। তাহলে আমরা এখান থেকে 3 কোর কেবলের জন্য ক্যাপাসিট্যান্স কেমন হয় এবং তার রেসপেক্টিভ চার্জিং কারেন্টটা কেমন হয় সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব। শুরুতেই আসি 3 কোর কেবলে ক্যাপাসিট্যান্স গুলো কিভাবে কানেক্টেড থাকে। আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবির দিকে যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা কোর দেখা যাচ্ছে এবং তার বাহিরে একটা লিড শীট কানেক্টেড। তাহলে তিনটা কোর এর আমরা যদি তিনটা নাম দেই, এটা হচ্ছে আমাদের এ কোর, এটা বি কোর, এটা সি কোর। এবার যদি আমি একটু চিন্তা করি যে প্রত্যেকটা কোর বা কন্ডাক্টর এক একটা চার্জের প্লেট এবং তার মাঝখানে একটা ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। তো আমি যদি বলি এ কোরের জন্য একটা চার্জের প্লেট এবং বি কোরের জন্য একটা চার্জের প্লেট এবং তাদের মাঝখানে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, সেক্ষেত্রে এখানে আমরা একটা ক্যাপাসিট্যান্স পাবো এবং সেই ক্যাপাসিট্যান্সটার নাম আমরা বলছি সিসি ক্যাপাসিট্যান্স। এখানে সিসি ক্যাপাসিট্যান্স নামকরণটা কিভাবে করা হলো, সি টার্মটা পেলাম আমরা ক্যাপাসিট্যান্স টার্মের জন্য এবং তার সাফিক্সে যে সি টার্মটা পাচ্ছি সেটা পাচ্ছি এই কারণে যে আমরা এই ক্যাপাসিট্যান্সটা পাচ্ছি দুইটা কোর বা দুইটা কন্ডাক্টরের মাঝখানে, দ্যাটস ওয়াই নামটা সিসি। একই রকম ভাবে যদি আমি বি এবং সি এর মধ্যে চিন্তা করি তাহলে তারাও দুইটা চার্জের প্লেট, তাদের মাঝখানেও একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, সো এখানেও আমি একটা ক্যাপাসিট্যান্স পাবো সিসি ক্যাপাসিট্যান্স। এবং এ এবং সি কোরের মাঝখানেও আমরা সিসি ক্যাপাসিট্যান্স পাবো। সো এখানে আমরা কোরগুলোর মাঝখানে তিনটি ক্যাপাসিট্যান্স পাচ্ছি। এখানে একটা জিনিস জানা প্রয়োজন, অবশ্যই কোরের মধ্য দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে সো এখানকার পোটেনশিয়ালটা হবে সাপ্লাই পোটেনশিয়াল। এবার আসি হচ্ছে আমরা যে আউটার সারফেসের কথা বলছি, আউটার সারফেসটা হচ্ছে ইনসুলেশনের বাহিরে অর্থাৎ কেবলের আউটার সারফেসটা, সেখানে গিয়ে অবশ্যই পোটেনশিয়ালটা হবে গ্রাউন্ডেড অথবা জিরো ভোল্টেজ। এখন যদি আমি চিন্তা করি যে এই যে শীট বা আউটার সারফেস, এই সারফেসটাকে যদি আমি একটা চার্জের প্লেট চিন্তা করি, এই কোরটা একটা চার্জের প্লেট, তাহলে এই কোর এবং এই চার্জের প্লেট যেটাকে বলছি আমরা শীট, এর মাঝখানেও একটা ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে এবং এই ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়ালটার জন্য আমরা এখানে একটা ক্যাপাসিট্যান্স পাবো, যে ক্যাপাসিটরটার নাম আমরা বলছি সিএস ক্যাপাসিটর। সিএস ক্যাপাসিটর এই নামকরণের কারণটা কি, এই এস টার্মটা আসলো কারণ এই ক্যাপাসিটেন্সটা পাচ্ছি আমরা শীট এবং কোরের মাঝখানে, সেখান থেকে নামটা পেলাম সিএস ক্যাপাসিটেন্স। সেম ওয়েতে আমরা বি কন্ডাক্টর বা বি কোর এবং শীতের মাঝখানে একটা সিএস ক্যাপাসিটেন্স পাবো এবং আমরা বি কন্ডাক্টর সি কন্ডাক্টর বি কন্ডাক্টর উভয়ের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে, দুইটা কোর বা কন্ডাক্টর এবং তার আউটার সারফেসের সাথে চার্জের প্লেটের হিসেবে কাজ করবে এবং সেখানে আমরা দুইটা ক্যাপাসিটেন্স পাবো। সো ওভারঅল সিস্টেমে আমরা টোটাল 6টা ক্যাপাসিটরের এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি, 3টা সিসি ক্যাপাসিটর এবং 3টা সিএস ক্যাপাসিটর। এখন জানা প্রয়োজন এই ক্যাপাসিটর গুলো কিভাবে কানেক্টেড। ভেতরের ছবিটা যদি আমরা একটু খেয়াল করি, তিনটা কোর, এই তিনটা কোর থেকে যে ক্যাপাসিটেন্স গুলো কানেক্টেড সেই ক্যাপাসিটর গুলো সবাই মোটামুটি ডেল্টা কানেক্টেড, এটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি। এখানে আমরা দেখি, আমরা কোরগুলোর নাম লিখলাম, এটা এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট বা এ কোর, বি কোর, সি কোর, তারা একটা ডেল্টা স্ট্রাকচার ফর্ম করছে। এবার আসি হচ্ছে সিএস ক্যাপাসিটেন্স গুলো কিভাবে কানেক্টেড। যদি আমরা চিন্তা করি যে এই অংশটার জন্য যদি একটু চিন্তা করি, এই সিএস ক্যাপাসিটরটার একটা পা এই এ কন্ডাক্টরের সাথে লাগানো, আরেকটা পা লাগানো হচ্ছে গ্রাউন্ডে বা লেড শীথের মধ্যে। তাহলে আমরা একটা এই সিএস ক্যাপাসিটরের একটা পা এর সাথে কানেক্ট করলাম, আরেকটা পা গ্রাউন্ডেড অথবা কমন পয়েন্টে নিচ্ছি। আবার যদি আমরা বি কোরের জন্য চিন্তা করি, এই সিএস ক্যাপাসিটেন্সটা একটা পা, সিএস ক্যাপাসিটরটার একটা পা হচ্ছে বির সাথে লাগানো, আরেকটা পা লাগানো হচ্ছে লিড শীথের সাথে। তাহলে একটা পা লাগালাম বি এর সাথে, আরেকটা পা হচ্ছে তার কমন পয়েন্টে। একই রকম ভাবে এই সিএস ক্যাপাসিটেন্সটা বসানো হলো, যার একটা পা লাগানো সি কোরের সাথে, আরেকটা পা লাগানো হচ্ছে লিড শীথের সাথে। সো এখান থেকে আমরা মোটামুটি স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এবং এটাও বোঝা যাচ্ছে যে আমাদের এই যে সিএস তিনটা ক্যাপাসিটেন্স, এই তিনটা ক্যাপাসিটেন্স একটা ওয়াই বা স্টার কানেকশন ফর্ম করছে। এখন যদি আমরা এই পুরো জিনিসটাকে নিয়ে একটা ইকুইভ্যালেন্সিতে আসতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা নেটওয়ার্ক ডেল্টা একটা নেটওয়ার্ক ওয়াই এ রেখে আমাদের কাজটা করতে পারবো না, আমরা জানি এটা, আমাদের যে কোনো একটাকে ট্রান্সফর্ম করে নিতে হবে।
এখন আমরা কোনটাকে ট্রান্সফর্ম করব? আমাদের যেহেতু ক্যাপাসিটরস এবং আমাদের চার্জিং কারেন্ট জানা প্রয়োজন, তাহলে আমরা জানি চার্জিং কারেন্ট জানতে হলে আমাকে ওয়াই বা স্টার নেটওয়ার্কটা প্রয়োজন। তাহলে অবশ্যই আমরা ডেল্টা কানেকশন যেটা আছে সেই ডেল্টা কানেকশনটাকে আমরা স্টারে কনভার্ট করার চেষ্টা করব। দ্যাট মিন্স সিসি যে ক্যাপাসিটেন্স গুলো আছে এই ক্যাপাসিটেন্স গুলোকে আমরা কনভার্ট করব, ডেল্টা থেকে স্টারে কনভার্ট করব। আচ্ছা, এখন এই যে ডেল্টা ওয়াই ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা আমরা রেজিস্ট্যান্সের জন্য কেমন হয় আমরা অলরেডি জানি। তারপরে একটু রিকল করার জন্য এখানে একটা ছবি দেয়া আছে এবং এখানে ইকুয়েশন গুলো কেমন হয় সেটা দেখানো আছে। আমি শুধু একটু আপনাদেরকে ছবিটা কিভাবে আঁকা হয় সেই জিনিসটা একটু বলি। ডেল্টা নেটওয়ার্কে আমরা এখানে বলছি এটা আর এ, আর বি, আর সি। তাহলে আমাদের ওয়াই নেটওয়ার্ক যেটা পাবো সেই ওয়াই নেটওয়ার্কের এই আরসি এর অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটাকে বলবো আমরা R3 রেজিস্ট্যান্স, আর এর অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটাকে বলবো R1 রেজিস্ট্যান্স, এবং বি এর অপোজিট সাইডের রেজিস্ট্যান্সটাকে বলবো R2 রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই ধরনের দুইটা ইকুয়েশন পাই। এই তিনটা ইকুয়েশন হচ্ছে Y2 ডেল্টার জন্য, এবং এই তিনটা ইকুয়েশন এই তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি হচ্ছে ডেল্টা টু ওয়াই ট্রান্সফর্মের জন্য ফর রেজিস্ট্যান্স, এবং এই তিনটে ইকুয়েশন আমরা পাচ্ছি ওয়াই টু ডেল্টা ট্রান্সফরমেশন ফর রেজিস্ট্যান্স। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ক্যাপাসিটেন্সের জন্য। তাহলে ক্যাপাসিটেন্সের জন্য আমরা জানি ক্যাপাসিটরের সাথে এই এই জাতীয় ইকুয়েশনের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কাহিনী হচ্ছে উল্টাটা। কারণ যদি দুইটা রেজিস্ট্যান্স সিরিজে কানেক্টেড থাকে আমরা সেক্ষেত্রে ইকুইভ্যালেন্টের জন্য দুইটা রেজিস্ট্যান্সকে যোগ করি, কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমাকে কি করতে হয়? 1/C1 প্লাস 1/C2 হোল ইনভার্স করলে গিয়ে আমরা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স জানতে পারি। তাহলে আমাদের ক্যাপাসিটরের জন্য যদি আমি ডেল টু ওয়াই ট্রান্সফর্ম করি, আমরা একটু দেখি। এখানে আমি বলছি সিএ ক্যাপাসিটর, এটা সিবি ক্যাপাসিটর, এটা সিসি ক্যাপাসিটর। এখন আমি এই ডেল্টা নেটওয়ার্কটাকে ওয়াই এ কনভার্ট করতে চাই। তাহলে আমার সি এর অপোজিট সাইডে যে ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে C1, সিবি এর অপোজিট সাইডেরটা C2, সিসি এর অপোজিট সাইডেরটা সিসি। এবং এখানে আমাদের ইকুয়েশনটা কি হয়ে যাবে? আগে আমাদের রেজিস্ট্যান্সের জন্য যেই ইকুয়েশনগুলো আমরা ব্যবহার করেছি ওয়াই টু ডেল কানেকশনের জন্য, সেই ইকুয়েশনটা আমাকে ব্যবহার করতে হবে এখন ক্যাপাসিটেন্সের ডেল টু ওয়াই ট্রান্সফর্মের জন্য। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে? CA ইন্টু সিবি প্লাস সিবি ইন্টু সিসি প্লাস সিসি ইন্টু CA। এবার নিচের টার্মটা দেখি, আমি যেহেতু C1 বের করতে চাচ্ছি তাহলে C1 এর অপোজিট সাইডের ক্যাপাসিটেন্সটা CA, সো আমাকে CA দিয়ে ভাগ করে দিতে হবে। আমরা পেলাম ক্যাপাসিটেন্সকে যদি আমি ডেল্টা থেকে ওয়াই এ ট্রান্সফর্ম করি আমার ইকুয়েশনটা কি দাঁড়ায়। এখন আমরা জানি আমার সিস্টেমে এই তিনটা ক্যাপাসিটেন্সের মানই হচ্ছে সিসি। তাহলে আমরা সিসি মান যদি বসায় দেই তাহলে সিসি স্কয়ার, এই টার্মটা তিনবার আসছে, 3cc স্কয়ার ডিভাইডেড বাই সিসি, কাটাকাটি গেলে আমরা পাবো সি ইকুইভ্যালেন্টের মান 3cc। এই জিনিসটা হলো আমাদের ডেল্টা টু ওয়াই কনভার্সন ক্যাপাসিটেন্সের জন্য, এবং আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নিলাম। তাহলে আমাদের যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের ডেল্টা নেটওয়ার্ক। আমাদের ওয়াই নেটওয়ার্কটাতে এসে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা ফেজের জন্য ক্যাপাসিটরের মান হয়ে গেল 3cc। আচ্ছা, এবার দেখি আমার সিস্টেমে আগে থেকেই একটা ক্যাপাসিটর ছিল, এখন তার সাথে প্যারালালি আরেকটা ক্যাপাসিটেন্স বসে গেল, যেহেতু দুইটা নেটওয়ার্কই এখন ওয়াই কানেক্টেড। তাহলে এবার যদি আমি বলি এই ক্যাপাসিটর দুটোর আমি যদি ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করতে চাই তাহলে কি দাঁড়াবে? যেহেতু প্যারালালি কানেক্টেড সো যোগ হয়ে যাবে CN, the capacitance of each core to neutral। তার মানে নিউট্রাল পর্যন্ত, দ্যাট মিন্স একটা ফেজের ক্যাপাসিটেন্সটা বের করতে চাইলে C ইকুইভ্যালেন্ট প্লাস CS, এই টার্মটুকু যদি করি আমরা তাহলে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বা এই একটা ফেজের ক্যাপাসিটেন্স বের করতে পারলাম। সি ইকুইভ্যালেন্টের মান অলরেডি আমরা বের করে এসেছি 3cc, সেই মানটা যদি বসিয়ে দিই তাহলে 3cc প্লাস CS, এই টার্মটা বের হলো। এবার আসি চার্জিং কারেন্টের কথায়। যেহেতু আমি একটা ফেজের চার্জিং কারেন্ট বের করতে চাচ্ছি তাহলে আমার সূত্রটা দাঁড়াবে হচ্ছে VPH ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সকে আমরা কি বলতে পারি? XC, এবং XC কে যদি আমরা ভেঙে লিখি তাহলে দাঁড়ায় হচ্ছে 1 ডিভাইডেড বাই 2πf CN। যেহেতু এখানে আমাদের একটা নেটওয়ার্ক বা একটা ফেজের জন্য ক্যাপাসিটেন্সটাকে বলছি আমরা CN, এবং CN এর মানটা যদি আমরা বসাই নিই তাহলে আমাদের এই ইকুয়েশনটা দাঁড়ায়
তার মানে চার্জিং কারেন্টটা ডিপেন্ড করছে এই ফ্রিকোয়েন্সির উপর, সিস্টেমের ফ্রিকোয়েন্সির উপর, তার একটা পেজের ভোল্টেজের উপর, এবং সিএন, দ্যাট মিনস তার একটা কোর থেকে নিউট্রাল পর্যন্ত যেই ক্যাপাসিটেন্স তার মানের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এবার আসি হচ্ছে হিটিং অফ কেবলস। কেবলের হিট ডেসিপেটেড হয়, জেনারেটেড হয় হিট, এবং সেটা ডেসিপেটেড হয়। এটা তিনটা কারণে হয়ে থাকে, তিনটে রিজনের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি আমরা কোর লস, দ্যাট মিনস যেটা আমার রেজিস্ট্যান্সের জন্য হয়ে থাকে আই স্কোয়ার আর লস। সেকেন্ড যে রিজনটা দেখছি সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক লস, তার মানে ইনসুলেশনের জন্য যেটা হয়ে থাকে সেটা ডাই ইলেকট্রিক লস। থার্ড ওয়ান দেখছি শীত লস। এই তিনটা কারণে টেম্পারেচার বা হিট ডিসিপেটেড হয়, এবং এই ডিসিপেটেড হিটটা আর্থে চলে যায় এবং আর্থ থেকে আমাদের এনভায়রনমেন্টে চলে যায়। তার মানে হিটের ওভারঅল ডেস্টিনেশন হচ্ছে এনভায়রনমেন্ট। এবার আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক লস। আচ্ছা, ডাই ইলেকট্রিক লস বের করার জন্য আমাকে প্রথমে আমরা যে কাজগুলো করব, মানে আমাদের যে জিনিসগুলো জানা থাকতে হবে। আচ্ছা, প্রথমেই আমরা বলি যে আমাদের টোটাল ইনসুলেশনের কারেন্টটাকে যদি আমি বলি যে আই কারেন্ট, তাহলে সেই ইনসুলেশনের মধ্যে আমরা দুইটা ইলেকট্রিক্যাল প্যারামিটার দেখে এসেছি, একটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স আর, এবং আমরা আরেকটা প্যারামিটার দেখে এসেছি ইনসুলেশনের কারেন্ট। তাহলে আমরা আর এর মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হবে আই আর কারেন্ট, এবং সি এর কারণে যে কারেন্ট ফ্লো হবে সেটা হচ্ছে আইসি কারেন্ট। সো যদি আমি ইনসুলেশনের টোটাল কারেন্ট বলি, ডাই ইলেকট্রিক ম্যাটেরিয়ালের জন্য টোটাল কারেন্ট বলি, সেক্ষেত্রে আমাকে দুইটা কারেন্টের যোগফল নিতে হবে। তো আমি যদি সার্কিটের মাধ্যমে দেখতে চাই, তাহলে আই কারেন্টটা হচ্ছে দুইটা কারেন্টের যোগফল। তাহলে জিনিসটা এমন দাঁড়াবে যে আই একটা ওয়ে দিয়ে আসছে, এবং এখানে তার সাথে কানেক্টিং দুইটা ওয়ে থাকবে, একটা ওয়ে দিয়ে যাবে আই আর কারেন্ট, আরেকটা ওয়ে দিয়ে যাবে আইসি কারেন্ট। এবার যদি আমি ফেজার ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করি, এখানে আপনাদের স্লাইডে এই কথাগুলাই লেখা আছে যে আমাদের কেবলটা ওয়ান সর্ট অফ ক্যাপাসিটর, এবং আমরা এখানে একটা প্যারালাল কম্বিনেশন দেখতে পাই রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সের, এই কথাগুলোই লেখা আছে। এবং রেজিস্ট্যান্সের ইকুয়েশনটা যে রো ডিভাইডেড বাই 2 পাই এল লন R2 ডিভাইডেড বাই R1, এই জিনিসটা আমরা দেখে এসেছি। তাও আমি একবার একটু রিকল করার চেষ্টা করেন। রোটা হচ্ছে ম্যাটেরিয়ালের জন্য স্পেসিফিক রেজিস্টিভিটি, এলটা যে কন্ডাক্টর সেই কন্ডাক্টরের লেন্থ, R2 হচ্ছে টোটাল কেবলের যে রেডিয়াস, এবং R1 হচ্ছে ভেতরের অংশ, দ্যাট মিন্স কোর বা কন্ডাক্টরের যেই রেডিয়াস। এবার আসি হচ্ছে আমাদের ফেজার ডায়াগ্রামে। ফেজার ডায়াগ্রামে বেস হিসেবে নিচ্ছি আমরা পটেনশিয়াল বা ভোল্টেজ, এবং এই আমরা জানি যে এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে আই আর কারেন্টটা যাচ্ছে, এই আই আর কারেন্টটা আসলে ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে, যেহেতু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজে থাকে। সো এখানে আমরা সেই কারেন্টটা আঁকলাম, কারেন্টটাকে আমরা লিখতে পারি ভি বাই আর ওহমস ল থেকে। এবার আসি হচ্ছে আইসি কারেন্ট। আইসি কারেন্টটা কোন দিক দিয়ে যাবে? আইসি কারেন্টটা আমরা জানি ভোল্টেজের সাথে কারেন্ট যখন সে শুধুমাত্র ক্যাপাসিটিভ লোড, তখন সে একটা অ্যাঙ্গেল করে থাকে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি লিডিং। ক্যাপাসিটরের জন্য কারেন্টটা 90 ডিগ্রি লিড করে থাকে। সো এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা আইসি কারেন্টটা আঁকছি। এখন আসি আইসি এর এই ইকুয়েশনটা। আইসি এর ইকুয়েশনটাতে আমরা কি বলতে পারি? আইসি ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স মানে এক্সসি, যাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই ওমেগা সি। সো আমাদের আইসি কারেন্টটাকে আমরা লিখতে পারি ওমেগা সি ভি, সেই টার্মটাই এখানে লেখা হলো। এবার আমার রেজাল্টেন্ট যেই কারেন্টটা, টোটাল যেই কারেন্টটা বা রেজাল্টেন্ট যেই কারেন্টটা, সেই কারেন্ট যাবে হচ্ছে এই দুইজনের লব্ধি বরাবর, এবং সে একটা অ্যাঙ্গেল করে থাকছে, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি ফাই অ্যাঙ্গেল। বেসিক্যালি যেই ঘটনাটা ঘটে, যদি এখানে আর এবং সি সার্কিট থাকে, পিওর রেজিস্টিভ লোড এবং পিওর ক্যাপাসিটিভ লোড, এরকম একটা নেটওয়ার্ক থাকে, সেক্ষেত্রে রেজাল্টেন্ট যেই লাইনটা আমরা পাবো, সেই লাইনটা যাবে হচ্ছে এখানে 90 ডিগ্রির খুব কাছাকাছি একটা অ্যাঙ্গেল পাবো। তার মানে এখানে আমি যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি ডেল্টা, এই অ্যাঙ্গেলটা থিওরিটিক্যালি খুব ছোট একটা মান হবে। তাহলে আমরা যদি এখন বলি যে cos phi কে আমরা কি বলতে পারি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের ফাই অ্যাঙ্গেল। সো আমি cos phi এই জিনিসটাকে আমি লিখতে পারি
এই পুরো অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে ডেল কে বিয়োগ দিলে আমরা ফাই পাচ্ছি। সো আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস ডেল। এবার আসি cos যেহেতু, সো এই টার্মটা হয়ে যাচ্ছে sin ডেল। এর পরের টার্মটা দেখি sin ডেল ইজ ইকুয়াল টু tan ডেল। কিভাবে এটা লিখলাম আমরা? যদি আমরা tan এর ইকুয়েশনটা দেখি, tan থিটাতে আমরা জানি sin থিটা বাই cos থিটা। যদি আমার থিটার মানটা খুব ছোট হয় সেক্ষেত্রে cos 0 এর মান আমরা জানি 1, সেক্ষেত্রে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে tan থিটা ইকুয়াল টু sin থিটা। এই কনসেপ্টটাই আমরা ইউজ করছি sin ডেল ইজ ইকুয়াল টু tan ডেল, যে ক্ষেত্রে ডেল এর মান খুব ছোট। এবার আসি cos phi, এই যে tan ডেল বললাম, এই tan ডেল কে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে চাই তাহলে আমাদের এই ত্রিভুজটা নিতে হবে। ডেল্টা অ্যাঙ্গেল যেহেতু বের করতে চাচ্ছি, tan ডেল মানে লম্ব বাই ভূমি। লম্ব বরাবর আমরা যেই ডিসটেন্সটা পাচ্ছি সেটা হচ্ছে v বাই r, এবং ভূমি বরাবর যে ডিসটেন্স পাচ্ছি সেটা হচ্ছে ওমেগা সি ভি। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? v বাই r ডিভাইডেড বাই ওমেগা সি ভি। সো এখানে v v কাটাকাটি চলে যাবে, থাকবে 1 ডিভাইডেড বাই ওমেগা সি আর। এটাই হচ্ছে আমাদের tan ডেল্টা অ্যাঙ্গেল। এবার আসি ডাইইলেকট্রিক লস, যেটা হচ্ছে আসলে একটা পাওয়ার লস। এবার পাওয়ারের ইকুয়েশনটা আমরা কি জানি? p ইজ ইকুয়াল টু v ইনটু i, বা আমরা বলতে পারি v স্কয়ার ডিভাইডেড বাই r। এই v স্কয়ার ডিভাইডেড বাই r এই জিনিসটাকে আমরা একটু ভেঙে লিখলাম v বাই r ইনটু v। এবার v বাই r এর জায়গায় আমরা এই টার্মটুকু লিখতে পারি। কোন টার্মটুকু? v বাই r কে যদি আমরা এখানে রেখে দেই তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে ওমেগা cv tan ডেল। এই টার্মটাই এখানে লেখা হচ্ছে। v বাই r কে আমরা লিখতে পারি ওমেগা cv tan ডেল। এবার ওমেগা সি ভি tan ডেল এই টার্মটুকু আমরা কার জন্য পাচ্ছি? v বাই r এর জন্য পাচ্ছি। তাহলে পাওয়ারের ইকুয়েশনে গিয়ে কি হয়ে যাচ্ছে? এই টার্মটা যদি বসায় দেই তার সাথে আরেকটা v আসছে, সো দাঁড়াচ্ছে ওমেগা সি ভি স্কয়ার tan ডেল। আচ্ছা, এবার ওমেগাকে যদি আমি ভাঙি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 পাই f, 2 পাই f সি ভি স্কয়ার tan ডেল। এবার আরেকটা অ্যাজাম্পশন, যদি আমার ডেল্টার মানটা খুব ছোট হয় সেক্ষেত্রে আমি tan ডেল ইকুয়াল টু ডেল বলতে পারি। এটা আমরা নিজেরা একটু করে দেখব। ক্যালকুলেটরে যদি tan থিটাটার জায়গায় যদি আমরা 0.0001 দেই তাহলে দেখবেন আপনারা ইকুয়াল টু 0.0001 এই টাইপেরই একটা ভ্যালু আসে। তার মানে আমি যে 0.0001 দিচ্ছি তারপরে যেই tan এই অ্যাঙ্গেলটা দিলে 0.0001 ইনটু সামথিং, মানে তার সাথে আরো কিছু টার্ম হয়তো থাকবে, বাট আমরা অ্যাপ্রক্সিমেটলি সেই মানটাই পাই। ডেলের যেই মান বা অ্যাঙ্গেলের যেই মান সেই মানটাই পাই। সো আমরা লিখতে পারি tan ডেল ইকুয়াল টু ডেল, সেই কথাটাই এখানে বলা হচ্ছে। সো আমাদের যে ইকুয়েশনটা আমরা পেলাম ডাইইলেকট্রিক লস বা এই পাওয়ার লসের যে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে সেই ইকুয়েশনটাতে আমরা দেখছি যে এটা ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপর, ক্যাপাসিটেন্সের উপর। এই যে অ্যাঙ্গেলটা ডেল অ্যাঙ্গেলটা বলতে আমরা বোঝাচ্ছি আইসি কারেন্ট এবং আই এর মধ্যকার যে অ্যাঙ্গেল তার উপরে, এবং সবচেয়ে বেশি ডিপেন্ড করছে ভোল্টেজের উপরে, কারণ তার সাথে এর রিলেশনটা হচ্ছে স্কয়ার হিসেবে, ভোল্টেজের মানটা স্কয়ার হিসেবে ভ্যারি করছে। তাহলে যদি ভোল্টেজের মানটা অনেক বেড়ে যায় তাহলে এই লসটা অনেক বেশি হয়ে যায়। তাহলে আমরা জানি যে 33 কিলোভোল্ট 33 কিলোভোল্ট পর্যন্ত এই পাওয়ার লসটা মোটামুটি একটা গ্রহণযোগ্য লিমিটের মধ্যে থাকে। এরপরে যত ভোল্টেজটা বাড়তে থাকে পাওয়ার লসটা তত বেশি হতে থাকে। এই ছিল আমাদের পাওয়ার লসের ইকুয়েশন। মোটামুটি ভাবে আমরা আন্ডারগ্রাউন্ড কেবলের জন্য প্রথম ক্লাসটা থেকে যদি একটু বলি, আন্ডারগ্রাউন্ড কেবলের আসলে বেসিক কিছু জিনিসপত্র, ইনসুলেশনটা কিভাবে হয়, কি ধরনের ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি, তার কনস্ট্রাকশন কিভাবে করতে হয়, এই জাতীয় জিনিসগুলো দেখেছি। এবং সাথে সাথে তার কিছু ইলেকট্রিক্যাল প্যারামিটার, ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্সটা ইকুয়েশন কি এবং কিভাবে ইকুয়েশনটা আসে সেই জিনিসগুলো দেখেছিলাম। সেকেন্ড ক্লাসে এসে আমরা ডাইইলেকট্রিক স্ট্রেস কি জিনিস সেটা দেখলাম, এবং ডাইইলেকট্রিক স্ট্রেসটা যে দুইটার মধ্যকার যে ডিফারেন্স সেটাকে কমিয়ে আনার জন্য আমরা গ্রেডিং পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম, এবং গ্রেডিং এর জন্য আমরা দুইটা মেথড নাম জেনেছি, এবং ক্যাপাসিটেন্স গ্রেডিংটা লেকচার 2 তে আমরা দেখার চেষ্টা করেছি। আজকের লেকচারে আমরা ইন্টারশিট গ্রেডিং এবং আরো কিছু যে কোরের ক্যাপাসিটেন্স কিভাবে হয়, কেবলের হিটিং এর রিজন কি কি হয়, এবং ডাইইলেকট্রিক লসের ইকুয়েশন বের করে দেখলাম। মোটামুটি পর্যন্ত এইটুকু পর্যন্ত আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা আমরা
করলাম, বিকে মেহতার বইটাকে বেস ধরে আমরা এই চ্যাপ্টারটা শেষ করলাম। ইনশাআল্লাহ নেক্সট লেকচার থেকে আমরা আমাদের পরের চ্যাপ্টার স্টার্ট করব। সবাই ভালো থাকবেন।